একটি জন্মদিন যা সাধারণ হওয়ার কথা ছিল, কিন্তু পরিণত হল ভয়াবহ রহস্যে। একটা বাড়ি, এক পরিবার, আর অদৃশ্য শক্তি যা প্রতিটি কোণ ধরে রাখে। মৃত্যু, ব্ল্যাক ম্যাজিক আর শয়তানের ছায়া সবই ছড়িয়ে পড়েছে চারপাশে। যে কেউ বেঁচে থাকবে সে কি সত্যিই নিরাপদ? আর যে হারাবে তার জন্য আর কোনো আশা বাকি থাকবে না। এক রহস্য যা পুরো পরিবারকে ঘিরে রেখেছে। কেউ পারবে কি শেষ পর্যন্ত সত্য জানতে? এই গল্পে চোখ ফেরানো মানে নিজেকে হারানো। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য এক ভয়ঙ্কর বিস্ময়কে সামনে তুলে ধরবে। দেখুন কিভাবে এক অল্প সময়ের মধ্যে নিরাপত্তা, বিশ্বাস আর জীবন সবই চরম বিপর্যয়ের মুখোমুখি হয়। পুরো গল্প জানতে চোখ মেলেই দেখুন এই ভিডিও, কারণ একবার শুরু করলে কোনো কিছু বাদ দিতে পারবেন না। মুভির শুরুতে একটি বিশাল বাড়ি দেখা যায়। ঘরের ভেতরে তখন আস্তাদারের মেয়ের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। মার্সিনা যেন আফসোস করে কাঁদছিল। এখান থেকেই গল্পের শুরু। এরপর দেখা যায় ১৩ বছর পরের ঘটনা। মার্সিনার মৃত্যুর ঘটনা ছিল ১৩ বছর আগে। দৃশ্যপটে আসে ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের একটি স্কুল। ক্লাসে বসে আরম তার সহপাঠী মিনেশের সাথে কথা বলছিল। হঠাৎ সে পেছনের একজনকে আক্রমণ করে এলোমেলোভাবে মারতে শুরু করে। মনে হচ্ছিল সে সবাইকে এক অদ্ভুত মহিলার রূপে দেখছে। এভাবে ক্লাসের প্রতিটি ছাত্রকে ভয়ঙ্করভাবে আঘাত করে আরম। এরপর শিক্ষকরা তাকে থামিয়ে দেয়। এই ঘটনার কারণে আরমকে স্কুল থেকে বহিষ্কার করা হয়, কারণ তার কাজটি খুবই বিপজ্জনক ছিল। স্কুলের অন্য ছাত্ররা তাকে মানসিক রোগী বলে ডাকত, বলতো তাকে পাগলা গাড়তে রাখা উচিত। এতে আরম খুব কষ্ট পায়। এরপর তার মা তাকে নিয়ে যায় তার বড় মেয়ে লিয়ার বাসায়, যাতে সে সেখানে থেকে পড়াশোনা করতে পারে। লিয়া খুবই সহজ সরল মেয়ে। সে তার মাকে বলে, আরম মানসিকভাবে অসুস্থ, তাকে পাগলাগারদে রাখলে ভালো হয়, যাতে সে স্বাভাবিক জীবন কাটাতে পারে। এতে বোঝা যায় আরমের সত্যিই মানসিক সমস্যা রয়েছে। এরপর তারা গাড়িতে করে বাড়ি ফিরছিল। আরম নিজেই বলছিল, লিয়া আপা ঠিক বলেছে, আমাকে পাগলাগারদে রাখা উচিত। আমি হয়তো কাউকে ক্ষতি করে ফেলব। বাড়িতে পৌঁছে আরম তার ভাই ডিকার সাথে দেখা করে, কিন্তু কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। এদিকে লিয়া তার স্বামী রত্তাত এবং আরমের বাবার ছবির দিকে তাকিয়ে তাকে স্মরণ করছিল। এরপর একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় ১৯৯৯ সালের ২৯শে ফেব্রুয়ারি, আরমের জন্মদিন। সেদিন তার বাবা ভয়ঙ্কর অবস্থায় আহত হয়ে পড়েছিল। আরমের মা সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে যায়। মৃত্যুর আগে আরমের বাবা বলেছিলেন, আরমকে সুস্থ করে দিও, তার সাথে ভালো ব্যবহার করো। আমি ডায়েরিতে সব লিখে রেখে গেছি। ডায়েরিতে লেখা ছিল, আরম কোনো অভিশাপের মধ্যে আছে এবং প্রতি জন্মদিনে তার অবস্থা খারাপ হয়ে যাবে। পরবর্তী জন্মদিনের আগে তাকে সুস্থ করতে হবে, না হলে সে মারা যেতে পারে। এরপর দেখা যায় আরম ডিকার সাথে খেলছিল। হঠাৎ সে অদ্ভুত আচরণ করতে শুরু করে, হাসতে থাকে, জিভ বের করে, যেন ভয়ঙ্কর কিছু। সে একটি খেলনা খুব জোরে ঘোরাতে থাকে, যার ভেতরে ধারালো পিন আছে। সে চাইছিল ডিকাকে আঘাত করতে। লিয়া তাকে থামাতে গিয়ে নিজেই আহত হয়। পরে আরম স্বাভাবিক হয়ে যায় এবং কিছুই মনে থাকে না। তখন লিয়া গম্ভীর হয়ে বলে, প্রস্তুত হও, আমরা কোথাও যাচ্ছি। পরে জানা যায় তারা একজন কবিরাজের কাছে যাচ্ছে, কারণ আরম আগেও এমন কিছু করেছে। এমনকি তার বাবার মৃত্যুর সাথেও সে জড়িত ছিল। এরপর তারা একটি নির্জন গ্রামের পথে রওনা দেয়। প্রায় ৫ ঘন্টা ভ্রমণের পর তারা তাসিকমালা গ্রামে পৌঁছায়। সন্ধ্যা হয়ে রাত নেমে এসেছে।
আরম জানালার পাশে বসে গ্রামের দৃশ্য দেখছিল। হঠাৎ একটা বাচ্চা মেয়ে আরমের সামনে চলে আসে। আরম তো ভয়ে চিৎকার করে উঠেছিল, তবে তাদের মা লাজদি এবং লিজা জানায়, বাইরে তো কিছু নেই, কি দেখে ভয় পেলে? আরমকে পানি খাইয়ে তারা বাকি পথ চলতে শুরু করে। এরপর তারা কবিরাজ রুষ্টমানের বাড়িতে এসে পৌঁছায়। রুষ্টমান তাদের ঘরের মধ্যে নেয়, কিন্তু আরাম ডিকাকে সাথে যেতে দেয় না, যেহেতু এটা নতুন জায়গা। আরাম দেখতে পায় ডিকা দ্রুত জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে। কিছু অদ্ভুত বিষয় দেখে আরাম ডিকার পিছু নেয়। এরই মধ্যে আরাম দেখে তার সামনে রক্তমাখা একটি বাচ্চা দাঁড়িয়ে আছে। সেই বাচ্চাকে মেলি মাটি চাপা দেওয়া হয়েছে, আর সেটা ফিসফিস করে বলছিল, রুষ্টমান খুবই খারাপ কবিরাজ, সে অনেক শিশু হত্যা করেছে। এদিকে রুষ্টমান বলে, আপনারা বসুন, আমি একটু বাইরে যাচ্ছি, প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে আনি, গুছানো হলে ডাক দেব। আরামে তাই অদ্ভুত কিছু দেখতে পায় না। তার ভেতরের শক্তি যেন বলছে, এই রুষ্টমান লোকটা আমার খুব কাছে, আমার চেহারা নেই নেই। সামনে মৃত্যু দেখে সবাই ভয় পেয়ে যায়। এরপর সবাইকে নিয়ে তারা এই গ্রাম থেকে নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা করে। পরের দিন ভোরে তারা পৌঁছায় ইনুমানগঞ্জে। ডায়েরি খুলে তারা জানতে পারে আর মাত্র 4 দিন। এখানে একটি আশ্রমে একটি তান্ত্রিক থাকে, যাকে দেখছেন সে আশ্রমের খাদেম। তারা বলে, আমরা মিসেস রোহানার সাথে দেখা করতে আরামকে নিয়ে এসেছি। আরামকে দেখে খাদেমের মুখের হাসি মিলিয়ে যায়। কিছু একটা অশুভ ঘটনার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। দেখা যায় আশ্রমের সবাই হলুদ কাপড়ে ঘোমটা দিয়ে আছে। আরমকে আলাদা করে রাখা হয়, তার গায়ে বিশেষ পানি ঢালা হচ্ছিল। সবাই অদ্ভুত সুরে মন্ত্র জপ করছিল। এসব সেই তান্ত্রিকের কাজ। লাস্টি তখন ছোট ছিল, মার্সিনার মেয়ে ইরার সাথে খেলছিল। আরেক সময় দেখা যায় লাস্টি ও তার বাবা মা গাড়িতে যাচ্ছিল। হঠাৎ সামনে অদ্ভুত এক মহিলা এসে পড়ে। সে আহত হয় এবং পরে মারা যায়, কিন্তু আরম বেঁচে ছিল। কিছু লোক এসে তাকে নিয়ে যায়। রোহানা বলে, যে লোক তোমাকে উদ্ধার করেছিল সে এখন আরমকে নদীর ধারে বেঁধে রেখেছে। আরম মুক্ত হওয়ার চেষ্টা করছে। ডিকা দূর থেকে সব দেখছিল। আরম তাকে ডেকে বলে, আমার বাঁধন খুলে দাও, খুব কষ্ট হচ্ছে। ডিকা বশীভূত হয়ে এগিয়ে যায়। মার্সিনা যেতে পারে না, অদৃশ্য বাধা কাজ করছিল। ডিকা বাঁধন খুলে দেয়, সাথে সাথে আরমের রূপ পাল্টে যায়। মার্সিনা ভয় পায়। রোহানা তাকে থামাতে গেলে আরম তার আঙুল কামড়ে ফেলে। আরম পাগলের মতো দৌড়াতে থাকে, সবাই তার পেছনে ছোটে। হঠাৎ একটি গাড়ির সাথে ধাক্কা লেগে আরম অচেতন হয়ে যায়। খাদেম বলে, তারা আরমকে সুস্থ করতে পারছে না, তাই তাকে অন্য তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হবে। বহুদূর গাড়ি চালিয়ে লাস্টিকে নিয়ে যায়। হাতে মাত্র 3 দিন, এটাই শেষ সুযোগ। খাদেম বলে, আপনি নিশ্চয়ই লাস্টি, আমাদের ওস্তাদ আপনার জন্য অপেক্ষা করছেন। লাস্টি অবাক হয়, সে আগে থেকেই কিভাবে আমাকে চিনে। সে তান্ত্রিকের সাথে দেখা করতে যায়। বাইরে বসে থাকে লিজা এবং আরম ডিকা। এইটাই হচ্ছে তান্ত্রিক দ্রোজাত। দ্রোজাত বলে, এ তো দেরি কেন? আমি তো বহু বছর আগে থেকে অপেক্ষা করছি তোমাদের চিকিৎসা করার জন্য। লাস্টি বেশ অবাক হয় কথাগুলো শুনে। এদিকে বাইরে লিয়াকে একজন মহিলা এসে কিছু কাপড় দিয়ে সাহায্য করে। আরমকে সঙ্গে নিয়ে পরবর্তী রিচুয়ালের জন্য প্রস্তুত করা হয়। দুর্যোদাত রেগে আছে কারণ লাস্টিরা দেরি করে এসেছে। সে বলে, তোমার স্বামী এবং আমি অনেক আগে গবেষণা করেছি যে তোমাদের ক্ষতি করেছে সে তোমাদের কাছেরই কেউ একজন। এখানে লাস্টি মনে করে তার সৎমা মার্সিনা কাজ করেছিল। এখন জানা যায় মার্সিনা ছিল লাস্টির সৎমা। তারপর রিচুয়ালের সব কিছু প্রস্তুত করা হয়। অদ্ভুত সাজে কিছু নারী এগিয়ে আসে। তারা আরুমকে সাদা কাপড় পরিয়ে লাল সেহিজাব পরিধান করায়। এরপর আরুমকে একটি বাঁশের খাঁচার মতো জিনিসের মধ্যে বসানো হয়। দুর্যোদাত একটি সাদা কাপড় দিয়ে আরুমকে ঢেকে দেয়। খাঁচার উপরে সারিবদ্ধভাবে কিছু কালো মুরগি ঝুলানো হয়। সম্ভবত এগুলোকে বলি করা হবে। এদিকে লাস্টি লিয়াকে বলে, তুমি কেন আরুমের মতো সাদা পোশাক পরেছ? লিয়া জানে না। লিয়া বলে, তারাই আমাকে এগুলো পরতে বলেছে। চারিদিকে অদ্ভুত লোকজন। তারা নিজেদের ভঙ্গিতে রিচুয়ালের বাদ্যযন্ত্র বাজায়। দুর্যোদাত এক এক করে প্রতিটি কালো মুরগিকে বলি করে দেয়। সাথে রয়েছে তার মন্ত্রতন্ত্র জপ। খাঁচার ভেতর থেকে আরম ভয় পেয়ে চিৎকার করে। একই সময় লিয়ার মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। লাস্টি দ্রুত দুর্যোদাতের কাছে ছুটে যায়। লিয়ার কেন রক্ত বের হচ্ছে? দুর্যোদাত ভয়ঙ্কর কথা বলে,
আমি আরুমের ভেতরে থাকা শয়তানকে লিয়ার মধ্যে দিয়ে বের করব। মানে আরুমকে বাঁচাতে লিয়াকে বলি করা হবে। লাস্টি এসব একদমই চায় না। সে লিয়াকে সান্ত্বনা দেয়, তোমার কিছু হবে না। লিয়াও বলে, মা, আমাকে বলি দিন যেন আরুম বেঁচে থাকে। দুর্যোদাত সব মুরগি বলি করার পর খাঁচা সরিয়ে আরুমের ওপর থেকে তুলে নেয়। কিন্তু অদ্ভুত, খাঁচার মধ্যে কেউ নেই, আরুম নেই। একই সময়ে মোটা গম্ভীর গলায় অদৃশ্য কেউ বলছে, তোমাদের এর মূল্য দিতে হবে। দুর্যোদাত দেখে অদৃশ্য শক্তি অট্টহাসি করছে। এখানে থাকা প্রত্যেকেই যেন আত্মহত্যার মতো মারা যায়। এরপর দুর্যোদাতের সামনে আসে ভয়ঙ্কর চেহারার শয়তান রূপে আরুম। আরুম ধরে দুর্যোদাতকে লোহার দামামা দিয়ে পেটে কষ্ট দেয়। তন্ত্রমন্ত্র সব বৃথা। এবার আরুম নিজের চেতনায় ফিরে আসে। সে জানে না এত সময়ে তার সাথে কি ঘটেছে। চারিদিকে শুধু লাশ আর লাশ। ভীতিকর পরিস্থিতি। লাশটি আরুমকে নিয়ে দ্রুত এখান থেকে সরে যায়। আরুম ভয়ে কান্নায় গাড়ির মধ্যে লুটিয়ে পড়ে। সে বলছিল, আমি তো খুনি। লিয়া এবং তাদের মা সান্ত্বনা দিয়ে বোঝায়, ভয় পেও না, কিছু হয়নি। গাড়ি চলতে চলতে লিয়া তাদের পুরানো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। ইন্দোনেশিয়ার গ্রামগুলো জঙ্গলের ভেতরে এমনই থাকে। এক পর্যায়ে লাস্টিরা বাড়ির গেট দিয়ে প্রবেশ করে। মুভির শুরুতে দেখা সেই বাড়িটি লাস্টিদের। ঘরের মধ্যে দেয়ালে থাকা ছবিতে লাস্টির মা বাবা আরুম ডিকাও আছে। এখান থেকে মাঝে মাঝে অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হবে। আরুমকে বিছানায় আনা হয়। কিছুটা বিশ্রাম দরকার, কিন্তু আরুম ভয়ানক আচরণ করতে থাকে। লিয়া এবং তাদের মা আরুমকে বিছানার সাথে টান টান ধরে রাখে, যেন কোনো মতে আরুম এখান থেকে ছুটে যেতে না পারে। আরুম জানায়, আমাকে খুব জোরে বেঁধে রাখ মা, নয়তো এই শক্তি আমাকে নিয়ে যাবে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পরে লাস্টি দেখল ঘরের বাইরে লাস্টি এবং লাস্টির মায়ের সৎ মেয়ে ইডা খেলছে। লাস্টির মা এসে তাকে নিয়ে যায়। এই দৃশ্য অনেক বছর আগের ফ্ল্যাশব্যাকের মতো। লাস্টি ঘরের ভেতরে ইডা ভয়ানক দেখতে পায়। ইডা দৌড়ে অন্য রুমে চলে যায়। লাস্টি তখন ভিডিওর মতো অতীত দেখতে পায়। দেখা যায় একসময় লাস্টির বাবা এবং মা খাবার খাচ্ছিল। মার্সিনা এসে উপস্থিত হয়। লাস্টির বাবা রেগে মেজাজ খারাপ করে মার্সিনাকে অপমান করে। মার্সিনা লাস্টির বাবার স্ত্রী হলেও তার কোনো গুরুত্ব ছিল না। লাস্টির জন্মদিনে মার্সিনা ছোট্ট একটি পুতুল উপহার দেয়। কিন্তু লাস্টির বাবা বলে, এই পুতুল ধরো না, এটা ছাগলের গন্ধের মতো। অর্থাৎ অপমান করা হচ্ছে। জানা যায় লাস্টি বিলাসবহুল বাড়িতে থাকলেও মার্সিনাকে রাখতে হতো ছাগলের খামারে। এরপর লাস্টি একটি ছবি হাতে নেয়। ছবিতে তার বাবার সঙ্গে অনেকে আছে। এদের মধ্যে একজন হলেন তাদের গাড়ির ড্রাইভার পাদ্রি। ফ্ল্যাশব্যাকে লাস্টি মনে করে, ড্রাইভার পাদ্রি একসময় লাস্টিকে ইডার কাছে নিয়ে এসেছিল। লাস্টি ইডার সঙ্গে খেলা করতে খুব পছন্দ করত। এমনকি লাস্টি মার্সিনাকে মা বলে ডাকত। ড্রাইভার পাদ্রি মার্সিনাকে বলে, এখান থেকে পালিয়ে যাচ্ছ না কেন? মার্সিনা জানিয়েছিল সে আশারত। যখন লাস্টি এবং ইডা বড় হবে তখন লাস্টির বাবা তাকে এবং তার মেয়েকে অধিকার দিবে। মার্সিনার এই আশা ভবিষ্যতের জন্য। সে এখানে শত কষ্ট সহ্য করছিল। কথা শেষ। ড্রাইভার পাদ্রি লাস্টিকে নিয়ে চলে যায়। এখানে বর্তমানে লাস্তি আরুমের ঘর তালাবদ্ধ করে দিয়ে লিয়াকে জানায়, ভেতরে যত যাই হোক এই দরজা খুলবে না। এবার লাস্তি বের হয় গ্রামের দিকে। লাস্তি দেখা করতে চায় পাদ্রির সাথে। কিছু লোকেরা তাকে পাদ্রির ঘরটা দেখিয়ে দেয়। এভাবে লাস্তি পাদ্রির কাছে আসার পর পাদ্রি তো লাস্তিকে দেখেই চিনে ফেলেছিল। লাস্তি এখানে প্রথম কথায় বলে, আপনার আর মার্সিনার মধ্যে কি সম্পর্ক ছিল?
এবার দেখা যায় সেদিন যখন লাস্তি এবং তার মা বাবা সহ গাড়ির দুর্ঘটনার কবলে পড়েছিল তখন এই পাদ্রী লাস্তিকে উদ্ধার করে বাঁচিয়েছিল। এখানে লাস্তির প্রশ্ন হল, আমার মা বাবাকে রেখে আমাকে কেন উদ্ধার করে বাঁচিয়েছিলে? উদ্দেশ্যটা কি? আসল সবটা বলো। এবার জানা যায়, মানে পাদ্রী বলছে, মার্সিনা তো এই গ্রামেরই মেয়ে ছিল এবং আমি মার্সিনাকে ভালোবাসতাম, কিন্তু লাস্তির বাবা নিজামিকো টাকার কারণে মার্সিনাকে বিয়ে করেছিল। কিন্তু যখন মার্সিনার বাচ্চা হয়েছিল, মানে মেয়ে ইডার জন্ম হয়, কিন্তু বাচ্চাটা প্রতিবন্ধী ছিল, এজন্য মিকু বাচ্চাটিকে ধরেও দেখেনি, এমনকি বাচ্চা সহ মার্সিনাকে অধিকারও থেকে বঞ্চিত করে দেয়। তাদের প্রতি এতটাই অবহেলিত ছিল যে তাদেরকে ছাগলের ঘরে থাকতে দেয়া হয়েছিল এবং পরবর্তীতে মিকু তার চাচাতো বোনকে বিয়ে করেছিল, মানে লাস্তির নিজের মাকে। আর এই ঘরেই লাস্তির জন্ম হয়েছিল। লাস্তিকেই নিয়ে মিকুর ভালোবাসা, যত্ন সবকিছুই ছিল। আর প্রথম স্ত্রী এবং তার বাচ্চা চরম অবহেলিত। এবং পরবর্তীতে মুভির শুরু সেই ঘটনাই ঘটে, মানে একদা মার্সিনা ইরাকে মেরে অতপর নিজেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। এজন্য পাদ্রী খুবই কষ্ট পেয়েছিল। পছন্দের মানুষের বিয়ে হয়ে গেছে বড়লোকের সাথে, এটা সে মেনে নিয়েছিল, কিন্তু মার্সিনার সাথে এরকম বৈষম্য এটা পাদ্রী সহ্য হতো না। এজন্য পাদ্রী এই অত্যাচারের প্রতিশোধ নিবে। দেখা যায় মার্সিনার মৃত লাশের কবর খুঁড়ে লাশের পিঠ থেকে চামড়া তুলে নিয়েছিল পাদ্রী এবং এই চামড়ার উপর কালো জাদু চালিয়েছিল, মানে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক। এবার লাস্তি তো কেঁদে কেঁদে বলে, আমার মেয়ে কেন জাদুর শিকার হলো? তার জীবন তো নষ্ট হয়ে যাচ্ছে, স্কুল কলেজ কোথাও তার জায়গা নেই, ক্ষতি করলে আমাকে করতে পারত, তাকে কেন এভাবে করালে? লাস্তি এখানে পাদ্রীকে অনুরোধ করে বলে, এই জাদু নষ্ট করে ফেল। এদিকে আজকে ছিল আরমের জন্মদিন, তার মানে আজকে খুব ভয়ানক কিছু হতে চলেছে। দেখা যায় এদিকে আরম ভয়ঙ্করভাবে চিৎকার শুরু করে, মনে হয় আবারও আরম পজেসড হলো, হয়তো আবারও তার শরীরে সেই ভয়ঙ্কর জিনটা প্রবেশ করবে। দরজার বাইরে থেকে লিয়া বুঝতে পারে রুমের ভেতরে ভয়ানক কিছু হয়ে যাচ্ছে। এরই মধ্যে আরম ঘরের সিলিং ভেঙে বাইরে চলে এসেছিল। লিয়া তো ভয় পাচ্ছে, কিন্তু মুহূর্তের মধ্যে আরম সহ ডিকা যেন এখান থেকে উধাও হয়ে যায়। ঘরের মধ্যে লিয়া ডাকাডাকি করছে তার ভাইকে। বাড়িতে এখন তাদের মাও নেই, খুবই একা লাগছিল লিয়ার। এরই মধ্যে লিয়া শুনতে পায় ডিকার চিৎকার। তবে লিয়া একটি রুমের ভেতরে ডিকাকে পায়, কিন্তু দরজাটা তখনই বন্ধ হয়ে যায়। এদিকে লাস্তি বাড়িতে এসে ঘরে কাউকে দেখতে না পেয়ে বাইরে এসে ডাকাডাকি করছিল। এখানে লাস্তি দেখে তার বোন ইডা দাঁড়িয়ে আছে জঙ্গলের ভেতর, মানে বাড়ির পেছন দিকটায়। তবে হঠাৎ দৌড়ে যে মার্সিনার সেই ছোট ঘরটায় ঢুকে যায় এই মেয়েটা। লাস্তি এই ছোট পরিত্যক্ত ঘরে ঢুকে ভয়ানক চেহারায় ইডাকে দেখেছিল, কিন্তু এগুলো অদৃশ্য হয়ে যায়। আবার জানালা দিয়ে দেখে দূরে দাঁড়িয়ে আছে ইডা। দূর থেকে ইডা হাত দিয়ে কোথাও যেতে ইশারা দিচ্ছে। লাস্তি সেদিকে দৌড়ে যাচ্ছে। এটা বাড়ির পেছনের জঙ্গলের মতো জায়গা। লাস্তি আরুম ডেকা সবাইকে ডাকছিল, কিন্তু লাস্তি দেখতে পায় আরুম যেন দাঁড়িয়ে আছে, যেন সে দাঁড়িয়ে গাছের সাথে আঁচড় দিচ্ছিল নখ দিয়ে। কাছে গেলে আরুমকে পাওয়া যায় না, মানে অদৃশ্য হয়ে যায়। এটা যেন চোখের পলকে। মায়াবী শক্তি যেন লাস্তিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এখানে। অনেক দৌড়াদৌড়ি করার পর লাস্তি আবারও আরুমকে খুঁজে পায়। আরুমের গা ভরা রক্ত, কিন্তু লাস্তি দেখে আরুমের পেট থেকে যেন বাচ্চার মতো কিছু বের হলো। তবে আরুমকে জড়িয়ে ধরার সাথেই আরুম যেন অদৃশ্য হয়ে যায়। তবে এখানে মাটিতে জমাট ধরা রক্ত পড়ে থাকতে দেখা যায়। পাগল পড়া হয়ে লাস্তি তো গালমন্দ করছিল, শয়তান বের হও আমার মেয়ের শরীর থেকে। এখানে লাস্তি তো খুবই আতঙ্কিত। এরই মধ্যে কোথা থেকে যেন পাদ্রী এসে কাপড় দিয়ে জড়িয়ে ফেলেছিল আরুমকে। পাদ্রী এখানে মন্ত্রতন্ত্র পড়তে শুরু করেছিল, তার কবিরাজি বিদ্যা। এবার পাদ্রী লাস্তিকে নিয়ে ঝর্ণা ধারায় বসে রিচুয়াল শুরু করে দেয়। কাপড়ের নিচে ঢাকা আরুম, সামনে বসা লাস্তি। এখানে পাদ্রী তার কবিরাজি বিদ্যা প্রয়োগ করছিল, উটপাট শব্দে মন্ত্রতন্ত্র জপ করছিল। এখানে পাদ্রী মনে করছিল মার্সিনার বিয়ে থেকে শুরু করে লাশের গা থেকে চামড়া নিয়ে ব্ল্যাক ম্যাজিক করা পর্যন্ত এই সব কিছুর প্রভাব নষ্ট করছিল পাদ্রী। আর এইভাবেই হঠাৎই আরুম চিৎকার করে স্বাভাবিক চেতনায় ফিরেছিল। মাকে জোরে ধরে অচরে কান্না করছিল আরুম।
কিন্তু এরই মধ্যে এক ঝটকায় যেন তাদের 3 জনকে পানির নিচে তলিয়ে নিয়েছিল কোনো অপশক্তি। আরুমকে খুঁজছিল তার মা। তবে এক পর্যায়ে আরুমকে লাস্তি খুঁজে পেয়েছিল। আবারও জোরে ধরে মা মেয়ের কান্না। এরই মধ্যে লাস্তি দেখে তাদের পেছনে দাঁড়িয়ে আছে কালো জমাট অন্ধকারের মতো কিছু। লাস্তি তো তার দিকে এগিয়ে গালমন্দ করছিল, অভিশপ্ত শয়তান, পালা এখান থেকে, এবার মুক্তি দে আমাদের। কিন্তু হঠাৎই জমাট নিকোষ কালো অন্ধকারের শক্তি লাস্তির শরীরের মধ্যে প্রবেশ করেছিল। দেখা যায় খারাপ শক্তির প্রভাবে লাস্তি নিজেকে পাথরের সাথে আঘাত করতে থাকে। লাস্তি যেন একাধিক কণ্ঠে কথা বলছিল, পুরুষ মহিলা কণ্ঠের এমন মিশ্র একটি কণ্ঠে। বলছিল, তাকে কষ্ট পেতেই হবে, মানে লাস্তিকে সাজা পেতেই হবে। আমাকে তো সেজন্যই পাঠানো হয়েছিল, মানে আরুম বেঁচে গেল এবং তার বদলে তার মা বলি হল। অনবরত আঘাত করতে থাকায় আরুমের চোখের সামনে তার মায়ের মৃত্যুবরণ হল। আসলেই কষ্ট দেখার মতো না। এখানে আরুম তার যোদ্ধা মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে চিৎকার করে, আর্তনাদ করে কান্না করছিল। ঠিক এভাবে কয়েকদিন পরের ঘটনা। লিয়া, টিকা, আরুম তারা মায়ের কবরের পাশে, মানে মায়ের কবর জিয়ারত করছে তারা। এখানে আরুম বলে, মা, আরুমকে আরুমের বীরো ক্যাম্পাসে ভর্তি করা হয়েছে। এই কথা বলে আরুম কান্না করে দেয়। 3 ভাই বোনেরা এভাবে বংশের খারাপ অতীতের অভিশাপের শিকার হয়েছিল এবং পরবর্তীতে তাদের মা নিজে শিকার হয়ে ছেলে মেয়েদেরকে রক্ষা করে গেল। যদি আপনি সত্যিই জানার চেষ্টা করেন, যদি আপনার হৃদয় সাহস রাখে, আমাদের এক্সপ্লেইন ভার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এখানে শুধুই গল্প নয়, এখানে আছে রহস্য, ভয় এবং এমন ক্লাইম্যাক্স যা আপনাকে চমকে দেবে। এখান থেকে আপনি আর ফিরে যেতে পারবেন না। একবার প্রবেশ করলে গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে ধরে রাখবে। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।